Assalamu alaikum. Welcome to my English class today. I hope you are well by the grace of Almighty Allah. In my previous class, I completed the degree and voice parts. That's why today I am going to discuss a new grammar topic to you named right forms of verbs. Right form of verbs. You know well that your term 3 syllabus has been already given. In my previous class, my senior teacher B.M. Abdullah Roni sir gave you. I know well that. That's why to complete our syllabus, especially the grammatical topic, I am starting with you named right form of verbs. I think that this item is very important for building or for making your new sentence, and I think that it is related to all types of grammatical item. That's why I hope you will give a lot of concentration on my lecture, especially on the term right forms of verbs. তাহলে এখন চলে এসো, আমি বলতেছি তোমাকে রাইট ফর্মস অফ ভার্ব বলতে কি বুঝো? রাইট ফর্ম অফ ভার্বস। তাহলে রাইট মানে হচ্ছে কি সঠিক, ফর্ম মানে হচ্ছে কি গঠন, অফ মানে কি এর, ভার্বস মানে কি বলতো ক্রিয়া, অর্থাৎ ক্রিয়ার সঠিক গঠনকেই বলা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, টুডে আই এম ডিসকাসিং উইথ ইউ দ্য এক্সাক্ট rules of right form verbs, and that you will find your upcoming term 3 examination and especially your upcoming final HSC examination. তো এখন দেখো এখানে কিভাবে হচ্ছে। এখন he walk early in the, here I have written a complete sentence. He walked early in the morning. Is it right forms of verbs? No, it denotes the wrong forms of verbs. Why? We have already found here the beginning of a sentence subject third person singular number. এখানে কি আছে? ওয়াক মানে কি বলতো? হাঁটা। যেহেতু এখানে হাঁটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, তারপরে কি আছে দেখো আর্লি ইন দ্য মর্নিং। তাহলে এখানে স্বভাবতই আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তার সাথে কি করতে হয়? এস বা ইয়ে যুক্ত করতে হয়। তাহলে এটা কি ফর্মে আছে বলো তো? রং ফর্ম অফ ভার্বস। আর এখানে কি হবে? হি, এখানে হবে ওয়াক্স। হি ওয়াক্স আর্লি ইন দ্য মর্নিং। ইট ইজ কল্ড দ্য ফরমেশন অফ রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, তাহলে এভাবে দাস উই উইল লার্ন a lot of grammatical rules on this item. That's why rule 1 এখন তোমরা লিখতে পারো। রুল 1 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিখো, সাবজেক্ট এর হেড ওয়ার্ড অনুসারে ভার্বটি বসে। সাবজেক্টের হেড ওয়ার্ড অনুযায়ী আমাদের কি হয়? ভার্বটি পরিবর্তন হয়। তাহলে এই হেড ওয়ার্ডটি যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তবে ভার্বটি হবে সিঙ্গুলার এবং প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হবে কি ইজ, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে হবে কি বলতো আমাদের ওয়াজ। তাহলে কি অনুযায়ী? সাবজেক্টের হেড ওয়ার্ড অনুযায়ী ভার্ব এর পরিবর্তন ঘটে বা পরিবর্তন হয়। এই হেড ওয়ার্ডটি যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে হবে কি সিঙ্গুলার ভার্ব, আবার যদি সেটা কি আমাদের প্লুরাল থাকে তাহলে সেটি হবে কি আমাদের প্লুরাল ভার্ব। তাহলে আই এম গিভিং উইথ ইউ অ্যান এক্সাম্পল অফ হেড ওয়ার্ড। দ্য কালার অফ his eyes is তাহলে এখন দেখো কি দিচ্ছে এখানে। দেখো দ্য কালার অফ হিজ আইস, বি দিবে তোমাকে। এখন পরীক্ষার হলে তোমাকে কিন্তু কি দিবে? এখানে ডিরেক্টলি তোমাকে এখানে বি দিবে। যদি তোমাকে এখানে কি বি পাও
তাহলে এখন দেখো আমাদের কি করতে হবে, এখানে আমাদের যদি ওইটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি আমাদের থাকে তাহলে হবে কি আমাদের ইজ, এখানে আরেকভাবে আমরা বসাতে পারি, সেটা হচ্ছে কি বলতো আমাদের এখানে হবে ওয়াজ। কি হবে এখানে? ওয়াজ হবে। তাহলে এখন দেখো এখানে হেড ওয়ার্ড কোনটা? দ্য কালার অফ হিজ আইস। কি হবে এখানে? দ্য কালার অফ হিজ আইস, এই যে তার চোখের, তার চোখের, এখানে কি হচ্ছে? তার চোখের রং, তার চোখের রং। এখানে কি হয়েছে? যখন তোমাকে কালারটা এখানে কি বলতো, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এখানে কি দেখো হেড ওয়ার্ড এখানে কোনটা দেখো? হিজ আইস। এই কারণে হইবে এখানে বলতো রাইট অ্যান্সার কি হবে? এখানে ইজ হবে। তাহলে রাইট অ্যান্সার কি হবে এখানে বলতো? ইজ। আর এখানে আরেকটা সেন্টেন্সে যদি আমি লিখি, দেখো মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, এখন দেখো বি পুর অ্যান্ড ইলিটারেট। তাহলে এখন দেখো মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, তাহলে এখন দেখো আমাদের দেশের জনগণ, কি হচ্ছে এখানে? পিপল অফ আওয়ার কান্ট্রি। যেহেতু এখানে পিপল অফ আওয়ার কান্ট্রি, এখানে সেটা হবে আমাদের প্রেজেন্ট টেন্সকে যদি আমরা মিন করি, তাহলে এখানে হেডওয়ার্ড যেহেতু আমাদের এখানে কি আছে বলতো? প্লুরাল। যেহেতু এখানে আমাদের প্লুরাল ফর্ম আছে, তাহলে আমাদের ভার্বটাও কি বসাতে হবে বলতো? প্লুরাল। তাহলে এখানে রাইট অ্যান্সার হইতে পারে কি? প্রেজেন্ট টেন্সকে যদি তুমি কি নির্দেশ করো তাহলে সেটা হবে কি বলতো আমাদের আর। আর যদি পাস্ট টেন্সকে আমরা নির্দেশ করি তাহলে সেটা হবে যাবে ওয়্যার, কারণ মোস্ট অফ দ্য পিপল ইন্ডিকেটস দ্য প্লুরাল ফর্ম। That's why we will have to apply are or were according to the tense. Okay, next rule. Present indefinite tense এ সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে মূল ভার্ব এর সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো আমরা জানি সচরাচর একটা কাজ, অভ্যাসগত কাজ, যা ঘটে চিরন্তন সত্য নিকট ভবিষ্যৎ, এটা তোমরা ছোট থেকে জানো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্টটি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে পাই তবেই যে প্রিন্সিপাল ভার্ব এর সাথে এস অর ইএস যুক্ত করতে হবে। তাহলে এখন দেখো আমাদের একটা উদাহরণ তোমাকে রয়েছে, দেখো ঢাকা বোর্ড 2019 সালে এটা আসছে। আওয়ার ক্রিকেট টিম consist of skilled players. এখন দেখো আওয়ার ক্রিকেট টিম কনসিস্ট অফ মানে কি বলতো আমাদের? গঠিত হওয়া। কনসিস্ট অফ মানে কি? গঠিত হওয়া। তাহলে আওয়ার ক্রিকেট টিম এখানে কি হচ্ছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে দেখো এরপরে কি আছে? কনসিস্ট। আমি তোমাদেরকে বলেছিলাম ভার্ব কাকে বলে, অর্থাৎ যে ওয়ার্ডটি দ্বারা কোনো একটি কাজ সম্পূর্ণ হওয়াকে বোঝায়, তাহলে তাকে আমরা কি বলবো বলতো? প্রিন্সিপাল ভার্ব বলবো। তাহলে যেহেতু এখানে আছে কি এট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স ইট ইজ দ্য এক্সাক্ট পজিশন অফ সাবজেক্ট, বিফোর verb we have already found here the position of subject. তাহলে our cricket team, আমিও না তুমিও না, এটা কি পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে তারপরে দেখে কি যুক্ত করতে হবে? এই দেখো কনসিস্ট। তাহলে কনসিস্টের পরে কিন্তু কি করলাম আমরা? এস বে যুক্ত করলাম। তাহলে কনসিস্ট অফ মানে কি? গঠিত। তাহলে আমাদের যে ক্রিকেট টিমটা আছে কাকে বলতেছে? আওয়ার ন্যাশনাল ক্রিকেট টিম। তাহলে যেহেতু আওয়ার ক্রিকেট টিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এই জন্যই কনসিস্ট। আর কনসিস্টের পর আমি কি বলেছিলাম? যে অফ বসে। তাহলে কনসিস্ট অফ মানে কি? গঠিত হওয়া। স্কিল্ড প্লেয়ার্স, স্কিল্ড প্লেয়ার্স মানে কি বলতো? দক্ষ খেলোয়াড়দের দ্বারাই আমাদের ক্রিকেট টিমটা গঠিত হয় বা গঠিত। তাহলে এখন দেখো এখন আমরা কি পড়লাম? দুইটি রুলস পড়লাম। নাম্বার 3 দেখো এখন কোন একটি সেন্টেন্সে যদি কি থাকে দেখো সময়ের নির্দিষ্টতা যদি না বোঝায়, অর্থাৎ নির্দিষ্ট সময়কে যখন না বুঝাবে, এবং কোন একটি সেন্টেন্সের মধ্যে যদি এগুলো কোনো একটি ক্লুর যে কোনো একটি পাই, যেমন খাতায় একটু লিখো
usually, normally, daily, often, regularly, always, sometimes. কি বলছি, সময়ের যখন নির্দিষ্টতা না বুঝাবে এবং কোন একটি সেন্টেন্সের মধ্যে যদি আমরা ইউজুয়ালি এই এলওয়াই ইন্ডিকেটস অ্যাডভার্ব ফরমেশন, তাহলে ইউজুয়ালি, নর্মালি, ডেইলি, অফেন, regularly, always, sometimes, occasionally, anyone you find in a particular sentence, then it will be counted the structure of present indefinite tense. Okay, তো এখন আমরা চলে যাচ্ছি কোথায়, we are moving to give an example by the help of this clue, anyone from this item. Okay, তাহলে এখন দেখো যে she usually walk early in the morning. she usually walk, এখন তোমাকে পরীক্ষার হলে কি দিবে একটু বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে এরকম, তুমি দেখবে এখানে কোনোটার, এই দেখো কয়টা দিলাম আমরা, ইউজুয়ালি, নর্মালি, ডেইলি, অফেন, রেগুলারলি, অলওয়েজ, সামটাইমস, অকেজনালি। তাহলে দেখো হচ্ছে এই দেখো এদের ক্লু একটা পাইলাম না, অবশ্যই এখানে কিন্তু পেলাম, যেহেতু সি পেলাম, ইউজুয়ালি এখানে আছে, তাহলে পরীক্ষার হলে আমরা কিন্তু অ্যাট এ গ্ল্যান্স উইল বি অ্যাবল টু ফাইন্ড আউট আইডেন্টিফাইং দ্য এক্সাক্ট পজিশন অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যেহেতু এখানে সি আছে, সির ক্ষেত্রে অবশ্যই আমি তোমাকে বলেছিলাম ভার্ব কিভাবে চিনবে, অর্থাৎ আমি বলেছিলাম সামথিং ডান বাই স্পেসিফিক ওয়ার্ড উইদাউট টেকিং দ্য হেল্প অফ এনি ওয়ার্ড রিমেনিং ইন এ সেন্টেন্স, দ্যাট ইজ কল্ড দ্য এক্সাক্ট ডেফিনেশন অফ প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার? তাহলে যেহেতু প্রিন্সিপাল ভার্ব এখানে কি রয়েছে দেখো, কোন একটি কাজ করা, হওয়া, থাকা, যাওয়া, খাওয়া, সবগুলাই কি বলেছি, প্রিন্সিপাল ভার্ব মিন্স 5 ফিঙ্গার্স অফ আ হ্যান্ড। তাহলে কোনো কিছু কাজ করা, হওয়া, থাকা, যাওয়া, খাওয়া। তাহলে দেখো তো এই সেন্টেন্সের মধ্যে কি রয়েছে, সাবজেক্টের পরে অবশ্যই ওয়াক। ওয়াক মানে কি, হাঁটা। তাহলে সে যেহেতু সাধারণত সে হাঁটে, তাহলে এখানে কি হবে, আমাদের পরীক্ষার হলে শুধুমাত্র অ্যান্সারটা লিখবা, নো নিড টু এক্সপ্রেস দ্য হোল সেন্টেন্স অ্যাজ অ্যান্সার ইন ইউর এক্সাম স্ক্রিপ্ট। ওকে, তাহলে যেহেতু এখানে ওয়াক আছে, তোমাকে পরীক্ষার হলে শুধুমাত্র ওয়াক্সটা তুমি কি দিবা, এ বি সি ডি দিয়ে লিখবা, শুধুমাত্র কি উত্তরটা লিখবা। আশা করি বাবারা সবাই বুঝতে পারছো। আর এগুলোর অর্থ আমি বললাম না, কারণ তোমরা এটার সাথে ইউ আর কমপ্লিটলি অ্যাকাস্টমড উইথ দিস ওয়ার্ড। ইউজুয়ালি, সাধারণত, নর্মালি, ডেইলি, অফেন, সবগুলো কিন্তু এখানে অ্যাডভার্ব এর অন্তর্গত। দ্যাটস মিন পার্টস অফ স্পিচ দে আর কল্ড দ্য অ্যাডভার্ব। তারপরে আসো, দেখো কোন একটি সেন্টেন্সে যদি দেখো ওয়ান্স এগো, লং এগো, লং সিন্স, yesterday, last week, last month, last year, অর্থাৎ লাস্ট কথাটি থাকলে, লাস্ট কথাটি উল্লেখ থাকলে সেটিকে কি ধরবো আমরা, পাস্ট ইনডিফিনিট টেন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টুলস টু ইউ। তাহলে আমি তোমাকে কি বলছি এখানে, যদি সেটা কি থাকে, ওয়ান্স এগো, লং এগো, লং সিন্স, ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, অর্থাৎ লাস্ট কথাটি কোনো একটি সেন্টেন্সে যদি উল্লেখ থাকে, তাহলে সেটা হবে কি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কি টেন্স হবে বলো তো, পাস্ট ইনডিফিনিট টেন্স।
আচ্ছা, তাহলে এখন দেখো ওয়ান্স আমরা ছোট থেকে পড়ছি ওয়ান্স আপন এ টাইম আই ওয়েন্ট দেয়ার অর শি লেফট দ্য প্লেস, যাই বলি না কেন, ওয়ান্স এগো, লং সিন্স, ইয়েস্টারডে, হ্যাঁ, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, অর্থাৎ লাস্ট কথাটি উল্লেখ থাকলে সেটাকে আমরা ধরবো কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি হবে বলতো, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ অতীতকালে কোনো একটি কাজ শুরু হয়ে অতীতকালেই শেষ হয়ে গিয়েছে, তাহলে দেখো তাহলে সেটা হবে কি আমাদের বলতো পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। এই যে আমি যে আসলে কি ক্লাসটা স্টার্ট করছিলাম বা আমি এই রুমে প্রবেশ করেছিলাম, তাহলে কি হবে বলতো দেখি, যে আই বা আফটার এ ফিউ মিনিটস এগো আই এন্টার্ড দিস রুম, তাহলে এই দেখো এগো কথাটা এখানে আছে না, অবশ্যই এগো যদি থাকে তাহলে সেটা হবে কি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তাহলে এখন দেখো বরিশাল বোর্ড 2019 সালে দেখো একটা এরকম একটা প্রশ্ন এসেছিল, একটু খেয়াল করো, আমরা সবগুলো কিন্তু একটা রেফারেন্স দিয়ে আমরা পড়বো কারণ আমাদের পরীক্ষার আর বেশি সময় নেই। তাহলে দেখো ওয়ান্স দেয়ার lived an idle king, তাহলে দেয়ার লিভ আসলে কি লিভ হবে এখানে না, LIVED, তাহলে একদা একজন কি বলতো রাজা থাকতো বা বসবাস করতো, যাই বলো না কেন, তাহলে এই দেখো ওয়ান্স, তাহলে ওয়ান্সটা যদি থাকে তাহলে সেটা কি হবে আমাদের পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে আমরা এখানে কি পেলাম, দেয়ার ইজ নো এনি পার্টিকুলার বাংলা মিনিং অফ দেয়ার, ওকে, জাস্ট ইট হ্যাজ বিন অ্যাডেড হিয়ার জাস্ট at the beginning of a sentence, and what will be the exact meaning will express here the existence or presence, অর্থাৎ বাক্যের শুরুতে আমি তোমাকে বলেছিলাম স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, আমি কলেজে পড়ানোর সময় আমি তোমাকে বলেছিলাম দেখো দেয়ার যদি বাক্যের শুরুতে থাকে তাহলে সেটাকে সবসময় আমরা অস্তিত্ব অথবা উপস্থিতি দুইটার যে কোনো একটাকে আমরা মেনে আমরা বাক্যটাকে করব। তাহলে কি দেয়ার লিভড অ্যান আইডল কিং, তাহলে একদা অলস রাজা বাস করতো, তাহলে এখানে পরীক্ষার হলে শুধুমাত্র কি দিব আমরা লিফট দিব, কথাটা কি ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। তারপরে একটা আসো, পরটা দেখো কোন সেন্টেন্সে যদি নাও at this time, by this time, now, at this time, by this time, যদি এগুলো থাকে তাহলে আমাদের কিন্তু কি করতে হবে দেখো, বাই ডে বাই ডে এগুলো যে কোনো কিছু যদি একটা উল্লেখ থাকে তাহলে সেটা আমরা কি ধরবো বলতো, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরবো। তাহলে এখন দেখো নাও হি টেল অ্যান ইন্টারেস্টিং স্টোরি টু দ্য অডিয়েন্স, তাহলে এখন দেখো নাও হি টেল অ্যান ইন্টারেস্টিং স্টোরি টু দ্য অডিয়েন্স, তাহলে এখন দেখা যাচ্ছে দেখো তো আমি তোমাদের কি বলেছিলাম বলো তো, নাও, অ্যাট দিস টাইম, বাই দিস টাইম, ডে বাই ডে এগুলোর যে কোনো একটি যদি থাকে তাহলে আমরা এখানে কি করব, অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখন দেখো কন্টিনিউয়াস মানে কি বলতো, এখানে চলমান, অর্থাৎ কন্টিনিউটি প্রসেস, কন্টিনিউটি ইনসিডেন্ট এখানে কিন্তু বোঝাবে। যেমন ধরো যে আমি আসলে কাজটা করতেছি, আসলে বলে না আমি প্রায় আমরা কথার মধ্যে ইংলিশ বাংলা কম্বিনেশন করে ফেলে, যেমন বলে আমি কন্টিনিউয়াস 4 ঘন্টা পড়াশোনা করছি, আমি কন্টিনিউয়াস এই কাজটা আমি করেছি, তাহলে ননস্টপ উইদাউট টেকিং এনি সোর্স অফ ইন্টারভ্যাল হিয়ার। তাহলে যখন দেখবা প্রেজেন্ট টেন্স বা বর্তমান সময়ে কোনো একটা ননস্টপ কাজটা চলতেছে
তাহলে সেটা হবে কি বলতো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার যদি এটা অতীতকালে একবারে কন্টিনিউটি প্রসেস যদি থাকতো সেটা হচ্ছে কি আমাদের বলতো পাস্ট কন্টিনিউয়াস। এবং ভবিষ্যৎকালে কোনো একটা কাজ চলতে থাকবে বা ননস্টপ চলতেই থাকবে তাহলে সেটা হবে কি আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখন যেহেতু আমরা এখানে কি পেলাম দেখো তো একটা সূত্র পেলাম নাও, এদের যে কোনো একটি যদি আমরা পরীক্ষার হলে পাই তাহলে সেটাকে আমরা ধরবো কি বলতো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা জানি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। তাহলে কি হবে হয়তো এম নয়তো ইজ নয়তো আর। আমি কিন্তু তোমাদের কিন্তু ভেঙে ভেঙে বোঝাচ্ছি কারণ এগুলো কিন্তু আফটার completing your graduation you will find the such types of items in your job examination or any types of competitive examination in your practical life. তাহলে subject plus am or is or are anyone প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এখন চলে আসো, অনেকেই কিন্তু ভুল করে, মনে রাখবে এম কার সাথে বসে, আয়ের ক্ষেত্রে এম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হবে কি ইজ, আর বাকি সকল ক্ষেত্রেই বা যে সাবজেক্টেই থাকুক না কেন তার সাথে অবশ্যই আর বসবে। কোন টেন্সের ক্ষেত্রে? অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে হবে এটা। তাহলে এখন দেখো তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে নাও হি টেল হবে এখানে না, তাহলে এখন কি হবে হি কে আমিও না তুমিও না, এটা কি পারসন বলো তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে হচ্ছে কি হি দিব আমরা, পরীক্ষার হলে শুধুমাত্রই এখানে দিব কি টেলিং, ইজ টিই ডাবল এল আইএনজি। তাহলে হি ইজ টেলিং অ্যান ইন্টারেস্টিং স্টোরি টু দ্য অডিয়েন্স অর টু দ্য স্পেকটেটরস। ওকে আচ্ছা, তাহলে এই যে একটা তোমরা আসলে দুশ্চিন্তা করেও না, কারণ পরীক্ষার হলে দেখবে কি বোর্ড কোশ্চেনগুলোতে আমি যেভাবে তোমাকে দেখাচ্ছি ইনশাআল্লাহ উইল find certainly common in your final HS examination. Don't be worried about this. তাহলে এখন দেখো তার পরের একটা স্ট্রাকচার আমি তোমাদেরকে দেখি, পরের টেন্সটা সেটা হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো সেন্টেন্সে যদি just now, already, recently, yet, ever, lately, okay, anyone, just now, already, recently, yet, ever, lately, anyone, you may find then it will be applied the structure of present perfect tense. What is the exact structure? Then you will certainly find in your exam then present perfect tense কিসে হবে বলো তো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমাকে এগুলা করতে হবে। তাহলে এখন দেখো তো আমরা এখানে যাচ্ছি জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এভার, লেটলি, এদের যে কোনো একটি যদি কোনো একটি সেন্টেন্সের মধ্যে আমরা পাই তাহলে অবশ্যই সেটাকে আমরা কি ধরবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ধরবো। তাহলে এখন দেখো আমরা একটা উদাহরণে চলে যাই, সেটা হচ্ছে এরকম, দিনাজপুর বোর্ড 2019 সালে আসছে। They already show their performance in recent times. তাহলে এখন দেখো ভার্ব কোনটা এখানে শো, তাহলে আমরা এখানে কি পেলাম অলরেডি। পরীক্ষার হতে আর কোনো কিছু বলার প্রয়োজন নাই যে আসলে এটা হবে কি আমাদের বলতো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এ, কেননা কারণ এখন দেখো কোনো একটি সেন্টেন্সে কি হচ্ছে বলতো দে, এই দেখো কি হচ্ছে সাবজেক্ট, আর অলরেডি এখানে থাকা আর না থাকা
সমান কথায়। দেখো এখানে কি হচ্ছে, এই অলরেডিকে যদি আমরা কি এক্সক্লুড করি, দ্যাটস মিন আমরা সেন্টেন্স থেকে যদি কি বাদ দিয়ে দেই, তাহলে দেখো সেন্টেন্সটা হয়ে যাবে কি বলতো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যেহেতু অলরেডি টা এখানে দেয়া আছে, তাহলে সেটা হবে কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমরা সবাই যেন আরেকটু তোমাদের জানার ক্ষেত্রে একটা নতুন পালক যুক্ত করতেছি তোমাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমরা অনেক আগে থেকে জানো সেটা। মনে করো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে তুমি কি বোঝো, বা বাংলা কোন সিকোয়েন্স বা কোন ঘটনা থাকলে তুমি এখানে বুঝবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ এইমাত্র একটা কাজ শেষ হয়ে গেছে, কিন্তু তার ফলাফল কিন্তু এখনো বিদ্যমান, এখনো কিন্তু প্রকাশিত হয় নাই। যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে সেটা হবে কি বলতো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের করতে হবে। অর্থাৎ দুইটি কাজের মধ্যে দ্যাটস মিন কি একটা কাজ কি হয়ে গেছে, মাত্র শেষ হয়েছে, কিন্তু তার রেজাল্টটা কিন্তু এখনো কিন্তু কি হিডেন পজিশনে আছে, বর্তমান। তাহলে সেটাকে আমরা কি ধরবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে এখন দেখো এখানে কিসের অভাব আছে, আমরা জানি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস টু হ্যাভ ভার্ব। তোমরা টু হ্যাভ ভার্ব জানো যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হবে হ্যাভ অথবা হ্যাজ, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র একটি হ্যাড। আর যদি ফিউচার পারফেক্টে যদি আমরা টু হ্যাভ ভার্ব অ্যাপ্লাই করি তাহলে সেটা হবে কি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এনি ওয়ান। তাহলে আমি স্ট্রাকচারটা লিখি, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট যেহেতু আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস B3 দ্যাটস মিন পাস্ট পার্টিসিপল অফ ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটি, তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস অবজেক্ট। তাহলে কার সাথে এখন বসে আমাদের হ্যাজ এবং কার সাথেই বা হবে আমাদের হ্যাভ। যখনই দেখবে তোমরা সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি হয়, সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন হবে তোমাকে হ্যাজ, আর বাকি সব ক্ষেত্রে হবে কি বলতো আমাদের হ্যাভ। তাহলে এখন দেখো পরীক্ষার হলে তোমাদের কিন্তু কি দিয়েছে, আমি তোমাকে বলেছিলাম দিনাজপুর বোর্ড 2000, হ্যাঁ তোমাকে দেখো 19 সালে কি আসছে, দেখো দে অলরেডি শো। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, দেটা কি এখন সাবজেক্টটা প্লুরাল না, এখন আমরা কিন্তু হ্যাজ বসাবো কখনোই না, আমরা কি বসাবো এখানে বলো তো হ্যাভ। তাহলে দে হ্যাভ অলরেডি বা দে অলরেডি হ্যাভ শোন দেয়ার পারফরমেন্স। তাহলে আমরা কি দিব এখানে বলো তো, দে হ্যাভ অলরেডি শো হবে না, SHOWN দ্য পাস্ট পার্টিসিপল অফ শো, ইট হ্যাজ বিন অ্যাপ্লাইড হিয়ার শোন। তাহলে অবশ্যই এখানে আমরা শোনটা ইউজ করলাম। এখন পরীক্ষার হলে কি দেবো আমরা, শুধুমাত্র আমরা দিব কি এখানে হ্যাভ শোন দিয়ে ব্যাস আমরা কমপ্লিট করে দেব। এই হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার। কথাটা কি ক্লিয়ার এখন? আচ্ছা, আমি যতগুলো তোমাকে রুলস আজকে পড়াইলাম আশা করি প্রত্যেকটাই তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো আরেকটা রুলস আমি তোমাকে পড়াচ্ছি, সেটা হচ্ছে এরকম, বলতো হোয়াইল, WHILE, হোয়াইল যখন। তাহলে হোয়াইল ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। তাহলে হোয়াইল দ্বারা দুইটি স্ট্রাকচার বা দুইটি আমরা রুলস এখানে কি পাবো, সেটা হচ্ছে হোয়াইল এর পর ডিরেক্ট কোনো কিছু নাই, সরাসরি পিবি দ্যাটস মিন প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ আফটার while whenever you will find the position of principal verb then you will have to apply or add principal verb plus ing formation. ওকে, তাহলে আমি তোমাদের কি বলেছি, হোয়াইলের পরে কোনো কিছুই পাবা না, শুধুমাত্র কার অবস্থা থাকবে, শুধুমাত্র প্রিন্সিপাল ভার্বের অবস্থানটা এখানে থাকবে। যদি এরকম থাকে তাহলে সরাসরি আমরা কিন্তু কি করব, তার সাথে আমরা আইএনজি যুক্ত করব। আচ্ছা, দেখো এ ম্যান, হ্যাঁ দেখো এ ম্যান মাস্ট টেক টাইম ওয়াইল চুজ। এখন দেখো বাবা, এই দেখো হোয়াইল আছে,
তাহলে হোয়াইলের পরে আমাদের কিসের অবস্থান মনে রাখবা, যখনই এই দেখো চুজ এবং চয়েসের স্পেলিংয়ে কিন্তু অনেকেই ভুল করে, যখন মনে রাখবে তাহলে চয়েস CHOICE চয়েস CHOOSE, তাহলে দেখো তো এখনো কয়টা, দ্যাটস মিন কি এটা বড় কোনটা CHOICE, তাহলে এখানে পাওয়ার কার বেশি, শক্তি কার বেশি, এটার না এটার। 1 2 3 1 2 3 4 5 1 2 3 4 5 6, তাহলে কোনটা, অর্থাৎ এখানে শক্তিশালী অবস্থানে কে থাকে বলো একটি সেন্টেন্সের মধ্যেই, অ্যাডজেক্টিভ না। অ্যাডজেক্টিভকে যদি আমরা সেন্টেন্স থেকে আমরা বাদ দিয়ে দেই তাহলে আমাদের সেন্টেন্সের কি হবে না বলো তো, কোনো বাংলা অর্থ বা পরিপূর্ণ বাক্যটাকে নির্দেশ করতে কোনো প্রবলেম হবে না। আর যদি আমরা ভার্বই না রাখি, ভার্বই যদি না রাখে তাহলে কোনো সেন্টেন্সকে কল্পনা করতে পারবো, কখনোই কল্পনা করতে পারবো না। আমাদের যেমন ব্যাকবোন, দ্যাটস মিন কি মেরুদণ্ড, যেমন আমাদের মানুষের ক্ষেত্রে বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে মেরুদণ্ড, যেমন মেরুদণ্ড ছাড়া চলতে পারি না, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সকে এখানে কল্পনা করা যাবে না। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড দ্য পজিশন অফ প্রিন্সিপাল ভার্ব দ্যাট ইন্ডিকেটস দ্য ডাবল ও ইন আ ওয়ার্ড, ইট ইজ কল্ড দ্য পজিশন অফ প্রিন্সিপাল ভার্ব। তাহলে চুজ, এখন দেখো হোয়াইলের পরে দেয়ার ইজ নো another subject just after while or before principal verb, that's why we will certainly add choose plus ing to choosing। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা বলো তো দেখি। অবশ্যই তুমি যে একজন বন্ধু নির্বাচন করতে যাবা, অবশ্যই বন্ধু নির্বাচন করার সময় যে কারোরই একজন ভালো মন মানসিকতার বন্ধু তোমার কিন্তু কি বলো তো আমাদের প্রয়োজন, তাই না কথাটা? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা কিন্তু ডিরেক্ট কার পজিশন পাইলাম বলো তো, এখানে অবশ্যই চুজটা পেলাম, এই জন্য সরাসরি আইএনজি যুক্ত করলাম। দেখো এখানে আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে দেখুন এইটার স্টার চিহ্ন দিয়ে লিখবা, হোয়াইল এর পর যদি সাবজেক্ট থাকে তবে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। কিসে হবে? এখন দেখো আমি তোমাকে একটা পার্থক্য রয়েছে এখানে, একটা হচ্ছে হোয়াইল এর পর ডিরেক্ট আমরা প্রিন্সিপাল ভার্ব যদি পাই তার সাথে আমরা কিন্তু আইএনজি যুক্ত করব, আর যদি হোয়াইল এর পর যদি কোনো একটি সাবজেক্ট এর অবস্থান থাকে তাহলে দেখো কি হবে, তার অবশ্যই সেটিকে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে আসতে হবে বা প্রয়োগ করতে হবে। এখন জানি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি, অবশ্যই সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস প্রিন্সিপাল ভার্ব এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তাহলে সেটা হবে কি অতীতকালে কোনো একটা কাজ নন স্টপ চলতেছিল, যদি এরকম বোঝায় তাহলেই তার সাথে কি করতে হবে যে হ্যাঁ কন্টিনিউয়াসের পরে কি করতে হবে বলতো, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। এখন কথা আসে তার সাথে বসাবো আমরা ওয়াজ এবং কোন সাবজেক্টের ক্ষেত্রে বসাবো আমরা ওয়ার। এখন দেখো যদি সকল প্রকার অল সিঙ্গুলার যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে তার ক্ষেত্রে আমরা বসাবো কি ওয়াজ, আর বাকি যত প্লুরাল থাকুক না কেন তার সাথে আমরা কি করবো বলো তো, আমরা অবশ্যই ওয়ার বসাবো। ক্লিয়ার কথাটা? আচ্ছা দেখো দেখো হোয়াইল হি ওয়াক বাই দ্য রিভার সাইড বা বাই দ্য রিভার, এই দেখো বাবা খেয়াল করো, এখন হ্যাঁ হোয়াইল এরপরে আমরা কি পেলাম এখানে সাবজেক্ট, হলে পরে কি পেলাম আমরা সাবজেক্ট, এরপরে দেখো কি ওয়াককে এখানে কি হাঁটা না, তাহলে অবশ্যই যদি এখানে কি থাকে হোয়াইলের পর সাবজেক্ট এবং সাবজেক্ট এরপর যদি কোনো একটা প্রিন্সিপাল ভার্ব থাকে তার সাথে আমরা কি করব আইএনজি যুক্ত না করে আমরা কার স্ট্রাকচার বসাবো এখানে, অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। তাহলে কি হোয়াইল হি কি হবে এখানে বলো তো, হি ওয়াজ হবে না ওয়ার হবে, হি ওয়াজ ওয়াকিং বাই দ্য রিভার স্নেকবিটি। এই হচ্ছে তোমাদের অবস্থাটা। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমার মনে হয় সারাদিন আজকে
ক্লাস করে তুমি আসলে অনেকটা ক্লান্ত হয়ে গেছো। আশা করি যে রুলসগুলা খুব ভালোভাবে আয়ত্ত করবে এবং আগামী পরশু দিন তোমাদের সাথে আবার দেখা হবে এই রুলসগুলো শেষ করে ইনশাল্লাহ কিভাবে আমাদের প্র্যাকটিস করতে হয়, কিভাবে পরীক্ষার হলে রাইট ফর্ম ভার্বগুলোকে ফেস করতে হয়, আমরা আশা করি নেক্সট ক্লাসে আমরা আলোচনা করতে সক্ষম হব। সে পর্যন্ত ভালো থাকো সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।